বিগত বছরের প্রশ্ন যদি আমরা কর্মমুখী রসায়ন থেকে অ্যানালাইসিস করি তাহলে দেখা যায় ঘুরে ফিরে এই টাইপের প্রশ্ন আসে। তুমি শুধুমাত্র মনোযোগ দিয়ে এই ক্লাসটা একটু 20টা মিনিট মনোযোগ দিয়ে করো, ইনশাল্লাহ এই টাইপের যত রকম প্রশ্ন আসুক তুমি কমন পাবা। এবং কর্মমুখী রসায়নের বোর্ড পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসবেই আসবে, সেটা আমাকে বিশ্বাস করতে হবে না, তুমি টেস্ট পেপার অথবা গাইড সলভ করো, তাহলেই তুমি বুঝতে পারবা। তাহলে চলো আমরা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসে আমরা কর্মমুখী রসায়ন থেকে এমন দুইটা টপিক পড়বো, কিছু না দুইটা টপিক পড়বে স্পেসিফিক ভাবে, যেখান থেকে বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, যাই করো না কেন, যেখান থেকে পড়ো না কেন, এই টপিক থেকে তোমার প্রশ্ন আসবে। সুতরাং খাতা কলম নিয়ে মনোযোগ দিয়ে একটু ক্লাসটা করতে বসো। প্রথম প্রশ্ন হচ্ছে, ভাইয়া কর্মমুখী রসায়নের প্রশ্নটা আসে কোন জায়গা থেকে, যে কর্মমুখী রসায়নের প্রশ্ন আসে কোথায় থেকে, এইটা আগে জানা প্রয়োজন। কেন এটা জানা প্রয়োজন? কারণ কর্মমুখী রসায়নের টপিক গুলো অনেক থিওরিটিক্যাল পার্ট, অনেক সময় পড়তে গেলে ভালো লাগে না, মুখস্থ হয়, ভুলে যাই। আবার আরেকটা জিনিস, তুমি 2, 3, 4 এই তিনটা চ্যাপ্টার অনেক ভালো করে পড়লা, বাই এনি চান্স যদি প্রশ্ন অনেক বেশি কঠিন হয় তাহলে কর্মমুখী রসায়ন থেকে কিন্তু তোমার একটু উত্তর করতেই হবে। এবং তোমার একটা জিনিস মনে রাখো, সেটা হচ্ছে এখান থেকে যদি উত্তর করো আর না করো, তোমার একটা সেফ জোনে থাকার জন্য এই চ্যাপ্টারের এই পার্টটুকু অল্প একটু ছোট্ট দুইটা পার্ট পড়ে রাখাটা একটা বুদ্ধিমানের কাজ হবে বলে আমি মনে করি। প্রথমে যদি বলো যে ভাইয়া কর্মমুখী রসায়নের প্রশ্ন আসে কোথায় থেকে, চোখ বন্ধ করে আমি বলবো বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায়। দেখো, এই কথাটা কিন্তু আমার মন গড়া কথা না, আমার নিজের ব্যক্তিগত কোনো কথা না, সেটা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় ভিনেগারের প্রস্তুতি এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল এই টপিক থেকেই বিগত বছরের প্রশ্ন এসেছে। এই বছরেও তোমাদের এই ভিনেগারের প্রস্তুতি এবং ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল মনে রাখবা। ম্যাক্সিমাম সময় যেটা হয় সেটা হচ্ছে এই প্রশ্নটা গ নাম্বারে দিয়ে দেয় এবং এই প্রশ্নটা ঘ নাম্বারে দিয়ে দেয়। হ্যাঁ, হতে পারে এটা ঘ এটা গতে থাকবে, তুমি এখানে 3 এবং এখানে 4, টোটাল 7 নাম্বার প্রশ্ন ইনশাআল্লাহ কমন পেতে যাচ্ছে। সুতরাং খাতা কলম নিয়ে মনোযোগ দিয়ে বসে পড়ো ক্লাসটা করার জন্য। এর পরবর্তীতে আমি যদি প্রথমেই বলি, দেখো ভালো করে খেয়াল করো, ভিনেগারের প্রস্তুতি থেকে কিভাবে আসে ভাইয়া, বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি, তুমি ওই কুষার বলে না বা আখ বলে না, এই আখটাকে বাইরে অনেকে আখের রস খাও না বা কুষারের রস খাও না, ওই যে দেখো না বিভিন্ন মেশিনের মধ্যে ঢুকাই দেয় আখ, ওখান থেকে শরবতের মতো জুসের মতো কিছু একটা বের হয়, মানুষ এটা কিনে কিনে গ্লাসে খেয়ে ফেলে। ওই জায়গা থেকে আসলে ভিনেগারের প্রস্তুতিটা আসে। আবার আসে হচ্ছে খাদ্য সংরক্ষণে ভিনেগারের ভূমিকা, অর্থাৎ প্রথম প্রশ্নে তোমাকে ভিনেগারটা প্রস্তুত করতে বলবে, ঘ নম্বরে গিয়ে তোমাকে বলবে যে ভাইয়া তুমি যেহেতু প্রস্তুত করলা ভিনেগার, এই ভিনেগারের কাজটা কি, বাস্তব জীবনে এই ভিনেগারটা তুমি প্রস্তুত করার পর বাস্তবিক জীবনের কাজটা কি? উত্তর হচ্ছে এর কাজ হচ্ছে খাদ্য সংরক্ষণ করা। এই দুইটা পার্টি আমরা খুব ভালো করে পড়বো ইনশাআল্লাহ। প্রথমে যদি আমরা বলি যে প্রথম পার্টটা আমরা পড়বো ভিনেগার প্রস্তুতির, আখের রস থেকে ভিনেগার। এখন প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কি ভাইয়া আখের রস থেকে ভিনেগার প্রস্তুতি আসতে পারে? উত্তর হচ্ছে একবারই না, গ্লুকোজ থেকে আসতে পারে, ফ্রুকটোজ থেকে আসতে পারে, অ্যালকোহল থেকে আসতে পারে, বিভিন্ন ভাবে আসলে ভিনেগারের প্রস্তুতি আসতে পারে। বাট আমরা এমন ভাবে পড়ার চেষ্টা করব যাতে করে যে কোনো ভাবে যদি আমার ভিনেগারের প্রস্তুতিটা আসে তাহলে যাতে তুমি পরীক্ষার হলে খুব সুন্দর মতো উত্তর করতে পারো ইনশাআল্লাহ। সো দেখো, প্রথমেই দেখো ভিনেগার নিয়ে যদি আমরা কথা বলি, ভিনেগারটা কাকে বলে? তোমরা 9, 10 অনেকে পড়েছো, তোমরা একটা যৌগের নাম জানো যেটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তোমরা অনেকে শুনেছো, আই হোপ ইথানোয়িক অ্যাসিডের নাম তোমরা শুনেছো না? অবশ্যই শুনেছো ভাইয়া। ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিডটার একটা পার্সেন্টেজ অফ জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। আমরা ভিনেগার বললে যে যৌগটার কথা প্রথমে মাথায় আসে সেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। অনেক জায়গায় 6 থেকে 10 লেখা আছে, এটা নিয়ে কন্ট্রোভার্সি ছড়ানোর কোনো দরকার নাই ভাইয়া। পরীক্ষা আসলে 6 থেকে 10% জলীয় দ্রবণ দিব নাকি 4 থেকে 10% জলীয় দ্রবণ দিব, উত্তর হচ্ছে তোমার যেটা মন চাই সেটাই দাও, কোনো সমস্যা নেই। বাট ম্যাক্সিমাম সময় বোর্ড পরীক্ষাগুলোতে লেখা, বইগুলোতে লেখা আছে ভিনেগার হলো এসিটিক অ্যাসিড। এসিটিক অ্যাসিড আবার কোনটা ভাইয়া? উত্তর হচ্ছে ভাইয়া এসিটিক অ্যাসিড মানে হচ্ছে এই ইথানোয়িক অ্যাসিডের কথা বলা হয়েছে। এই ইথানোয়িক অ্যাসিডটা হচ্ছে এসিটিক অ্যাসিড, এই ভিনেগারটা হচ্ছে এসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ। এটা 9, 10 এর জীবাশ্ম জ্বালানি, যে অধ্যায়টা 11 নাম্বার অথবা 9, 10 এর জৈব যৌগ নামে পরিচিত, সেখানেও এই সংজ্ঞাটা দেয়া রয়েছে। সুতরাং এই সংজ্ঞাটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ক নাম্বার প্রশ্নে চলে আসতে পারে ভিনেগার আসলে কাকে বলে, পার্সেন্টেজটা মনে রাখবা।
এখন প্রশ্ন হচ্ছে, আমি যখন ভিনেগার প্রস্তুতি পড়তে যাব আমাকে কিছু কিছু যৌগের সংকেত মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে ভাই কেন প্রয়োজন এটা একটু পরে বুঝতে পারবা, দরকার হইলে ভিডিওতে একটু পজ করে রাখো, আমার সাথে একটু এই ভিডিওতে একটু দাঁড় করায় রাখো, স্টপ করে রাখো, করে এই যৌগগুলো সংকেতগুলো একটু মুখস্থ করে ফেলো। প্রথমে হচ্ছে আখের রস, আখের রসের সংকেত হচ্ছে C12H22O11, লিখে নিবা, খুবই গুরুত্বপূর্ণ। এগুলো উদ্দীপকে দেয়, আখের রস দিয়ে দেয়, কিন্তু তোমাকে কাজ করতে হবে এটা নিয়ে। আবার পরীক্ষায় গ্লুকোজ বা ফ্রুক্টোজ দিয়ে দেয়, গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের সমানু, অর্থাৎ গ্লুকোজের সংকেত যেটা ফ্রুক্টোজেরও সংকেত সেটা, দুইটা সংকেতের কোনো পার্থক্য নাই। সমানুতা পড়েছ না, যে গাঠনিক সংকেত ভিন্ন হলেও আণবিক সংকেতটা সেম, সেম ভাবে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের দুইটা সংকেত একই, C6H12O6। তার পরবর্তীতে ইথানলের সংকেত আল্লাহর দুনিয়ায় সবাই জানো, সেটা হচ্ছে C2H5OH, অথবা তোমরা যদি চাও এভাবেও লিখতে পারো CH3CH2OH। এগুলো তো ছোট বাচ্চাও জানে, এগুলো তো 9-10 এর পড়াশোনা আসলে ইথানলের সংকেত। সুতরাং এটা আসলে যোগ করে দিছি, দুইটা কার্বন যোগ করলে দুইটা কার্বন, হাইড্রোজেন তিনটা, দুইটা পাঁচটা, আর হচ্ছে OH হয়ে গেল। সো আমরা পাইলাম আখের রস, গ্লুকোজ এবং ইথানল। এর পরবর্তীতে দেখো আমি এখানে কিছু ফাঁকা রেখেছি, তুমি একটু নিজে নিজে মনে করার চেষ্টা করো তো, ভাইয়া এখানের মধ্যে গ্লুকোজ আখের রসের সংকেত কি ছিল? সবগুলো জায়গায় মনে রাখবা CHO থাকে, সবগুলো জায়গাতে দেখো ফ্রুক্টোজেও CHO ছিল, এখানেও CHO ছিল, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানের মধ্যে ভাইয়া আখের রসের ক্ষেত্রে কি ছিল? C12, একটু মনে করার চেষ্টা করো, H22, দরকার হলে ভিডিওটা পজ করো, O11, ফ্রুক্টোজের সংকেতটা কি? C6, হাইড্রোজেন 12, ও কত? ও হচ্ছে 11, ও হচ্ছে 6, O6, 6, এই যে দেখো, এই যে O6 হবে এখানের মধ্যে। তার পরবর্তীতে তোমার হচ্ছে গ্লুকোজের ফ্রুক্টোজের সংকেত এটা। আবার দেখো গ্লুকোজের সংকেত কোনটা, আমি আগে বলেছি ভাইয়া গ্লুকোজ আর ফ্রুক্টোজের সংকেতের মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ গ্লুকোজের সংকেতে যদি C6H12O6 হয়, ফ্রুক্টোজের সংকেতেও কি আসবে? C6H12O6, এই তিনটা সংকেত। আর ইথানলের সংকেত তোমরা মোটামুটি সবাই পারো, খুব ভালো করে এই তিনটা সংকেত মুখস্থ টুঠস্থ কণ্ঠস্থ করে ফেলো, এটা খুবই প্রয়োজন। ভিনেগারের প্রস্তুতিতে আমরা এবার যদি চলে আসি, প্রথমত যে জিনিসটা আসে সেটা হচ্ছে ভিনেগারের প্রস্তুতি শুরু হয় কোথায় থেকে? উত্তরটা হচ্ছে ভাইয়া আখের রস থেকে। ভিনেগারের প্রস্তুতি প্রথমে আসে হচ্ছে কোথায় থেকে? আখের রস থেকে। কোথায় থেকে? আখের রস। আখ খাইছো না? আখ মানে কুষার, আখের রস। সো আখের রসের সংকেতটাও মনে রাখতে হবে তোমাকে ভাইয়া। উদ্দীপকের মধ্যে আখের রসের সংকেত দিয়ে দেয় না, উদ্দীপকে শুধু বাংলা দিয়ে লিখে দেয় আখের রস। বুঝতে পেরেছো আমার কথা? সুতরাং আমাকে এখানে কি করতে হবে? সংকেতটা দিয়ে লিখতে হবে। তাহলে আখের রসের সংকেতটা কি আমরা অলরেডি পড়েছি, কিন্তু আখের রসের সংকেত সেটা কি? সেটা হচ্ছে C12H22, তার পরবর্তীতে O11। এই আখের রসের সাথে আমি প্রথমে কি করব? ও পানি বাবাজির বিক্রিয়া করবো না, আখের রসের সাথে একটু পানি মিশিয়ে দিব, রস। বুঝছো? কিন্তু আখের রসের সাথে কি দিচ্ছি? পানি দিচ্ছি, পানি। এটাকে একটু আর্দ্র বিশ্লেষিত করতে হবে। আই রিপিট, আখের রসটাকে একটু কি করতে হবে? আর্দ্র বিশ্লেষিত। এই পানি আবার ধরো হচ্ছে গিয়ে তোমার আখের রসটাকে একটু হালকা পাতলা করার জন্য, মানে আখের রসের মধ্যে ওই আখের রসের উপাদানটা একটু ঘনত্ব বেশি থাকে, যার কারণে পানি দিয়ে একটু ঘনত্বটা কমিয়ে নিব। এর পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে এই আখের রসে তো অনেক জলীয় দ্রবণ অথবা পানি টাইপের দ্রবণ থাকে, যার কারণে আমি কি করব? এটাকে আর্দ্র বিশ্লেষিত করব। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আর্দ্র বিশ্লেষিত মানে কি? পানিটাকে বের করে ফেলা। শুধুমাত্র যে তোমার এই পানি, শুধুমাত্র কি ভাইয়া এই পানি? উত্তর হচ্ছে না, আখের রসের পানি। এই পানিটাকে বের করে একটু শুকনা শুকনা করে ফেলতে হবে, অর্থাৎ আমরা বাংলা ভাষায় কি বলতে পারি? আর্দ্র বিশ্লেষণ করা, আর্দ্র বিশ্লেষিত করা, আর্দ্র বিশ্লেষিত করব। এর পরবর্তীতে আমার এখানের মধ্যে একটা প্রভাবক দিতে হবে, এই নামগুলো একটু মনে রাখতে হবে। ধরো হচ্ছে মাঝে মাঝে জাইমেজ ব্যবহার করতে বলতে পারে, অথবা মাঝে মাঝে তোমার বের করতে বলতে পারে ইনভার্টেস ব্যবহার করতে বলতে পারে। সো ইনভার্টেস, জাইমেজ, এইগুলোর নাম একটু মনে রাখবো। সুতরাং এটার নামটা কি? এটার নামটা হচ্ছে ইনভার্টেস, এই নামটা একটু মনে রাখবো। সো এটা যদি আমরা দেই সবসময় মনে রাখবা এখানের মধ্যে আখের রস থেকে দুইটা কমন জিনিস তৈরি হবে, একটা হচ্ছে গ্লুকোজ তৈরি হবে
আর একটা তৈরি হবে ফ্রুক্টোজ। এইগুলো একটু মুখস্থ করে ফেলতে হবে, গ্লুকোজ এবং কি তৈরি হবে, ফ্রুক্টোজ। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আখের রসের সংকেত তো ছিল এইটা, গ্লুকোজ এবং ফ্রুক্টোজের সংকেতগুলো কি কি যদি লিখে দিতেন। ওই যে মনে আছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে বলছিলাম C6H12O6, ফ্রুক্টোজের সংকেত কোনটা, C6H12O6, মানে দুইটা সেম জিনিস তৈরি হয়। দুইটা কি জিনিস তৈরি হয়, সেম জিনিস তৈরি হয়। এখন তুমি যদি চাও যে ভাইয়া আমি এখানের মধ্যে দুইটা জিনিসকে আমি একসাথে লিখি, দুইটা যোগ করলে তো দুইটা C6H12O6 লিখো, সমস্যা নেই। তুমি চাইলে আলাদা আলাদা করেও লিখে দিতে পারো, একসাথেও লিখে দিতে পারো। ভালো করে বুঝো, তোমার যখন পরীক্ষার মধ্যে উদ্দীপক দিবে এরকম প্রথমে আখের রস দিবে, আখের রস দিবে, দেওয়ার পরবর্তীতে দিতে পারে আখের রস থেকে ওই ইনভার্টেজ আর আদ্র বিশ্লেষিত করার পর এবি তৈরি হয়েছে, অথবা আখের রস থেকে 2 ধরো ওয়াই তৈরি হয়েছে। সো এরকম যদি কখনো তুমি উদ্দীপক দেখতে পারো যে আখের রস থেকে এখানের মধ্যে এবি তৈরি হয়েছে, তাহলে এ ধরে নিবা কি গ্লুকোজ, বি ধরে নিবা কি ফ্রুক্টোজ। আর যদি কখনো উদ্দীপক দিয়ে দেয় 2y, অর্থাৎ ওই গ্লুকোজ ফ্রুক্টোজটাকে একসাথে যোগ করে দিয়ে লিখছে C6H12O6, অর্থাৎ এই দুইটা জিনিসকে পরের লাইনে গিয়ে বলছে। বুঝতে পেরেছো আমার কথা? আই হোপ এখানে কোনো রকম সমস্যা হবে না, বাট এইটা উদ্দীপক ধরার ক্ষেত্রে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া। সো তার পরবর্তীতে যদি আমরা বলি এখানে গ্লুকোজ ফ্রুক্টোজ। এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে ভাই পরীক্ষায় আসলে কি আমি এইভাবে লিখবো নাকি আপনার মতো হচ্ছে এইভাবে হচ্ছে গিয়ে সরাসরি লিখবো? পরীক্ষার মধ্যে যদি চলে আসে তুমি এরকম করে হচ্ছে গিয়ে তোমার কি বলে এখানে এই বিক্রিয়কের নামগুলো দিবা। বুঝতে পেরেছো আমার কথা? এরকম যৌগগুলোর সংকেতগুলো লিখবা। হ্যাঁ, এভাবে বাংলা দিয়ে লেখার কারণ তোমার যাতে বুঝতে সুবিধা হয়। তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে সংকেত দিয়ে দিচ্ছি যাতে তোমার সুবিধা হয়। সব বুঝতে তো পারলা, এখানের মধ্যে চাইলে দুইটা দিয়ে একসাথে দিয়ে দিবা, কোনো সমস্যা নাই, দুইটা যোগ করলে হবে। সো এখানে দেখো এখানে আবার মহান একটা জিনিস তৈরি হবে, সেটা হচ্ছে ভালো করে খেয়াল করো এখানের মধ্যে তো আমরা ইনভার্টেজ দিছি, তাই না? সো এখানের মধ্যে যদি আমরা আবার জাইমেজ দিয়ে দেই, আই রিপিট কি জাইমেজ দিয়ে দেই, জাইমেজ ব্যবহার করি, তাহলে এখান থেকে উৎপন্ন হবে ইথানল। কি উৎপন্ন হবে? ইথানল। তার পরবর্তীতে দেখো ইথানলের সংকেতটা কি? ইথানলের সংকেত হচ্ছে CH3CH2OH, ইথানল তৈরি হবে। এর পরবর্তীতে এই ইথানলকে যদি আমি একটু জারিত করি, অর্থাৎ অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, বুঝো ইথানলকে কার সাথে বিক্রিয়া করব? ইথানলকে বিক্রিয়া করব আমি অক্সিজেনের সাথে, ইথানলের সাথে অক্সিজেনের বিক্রিয়া করব, এবং এখানের মধ্যে আমি এসিটোব্যাক্টর নামের এক ধরনের ব্যাকটেরিয়া দিব। ব্যাটর হয়ে গেছে, ব্যাক্টর, এসিটোব্যাক্টর। তাহলে এখানের মধ্যে কি তৈরি হবে? ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এবং আমার দিন শেষে কিন্তু এই ইথানোয়িক অ্যাসিডটাই দরকার। ভিনেগার মানেই হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এই তো হয়ে গেল প্রস্তুতি। এখন মজার বিষয় হচ্ছে তোমাকে এটা যেটা জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া প্রথমে কি হয়েছে, আখের রসের সাথে কি করছে, পানি রিয়েক্ট করছে। এখান থেকে কি কি তৈরি হয়েছে? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়েছে। আমি সংকেতগুলো দিছি, এখান থেকে এটা বিক্রিয়া করে গ্লুকোজ ফ্রুক্টোজ। বইয়ের মধ্যে যদি একটা লাইন এক্সট্রা করো 2C6H12O6, মানে দুইটা যোগ করে দাও, কোনো সমস্যা নেই। তারপরে এখানে জাইমেজ দিয়ে দিলে কি তৈরি হয়? ইথানল তৈরি হয়। জাইমেজ দিলে কি হয়? ইথানল তৈরি হয়। ইথানলের সাথে যদি অক্সিজেন দেই তাহলে ইথানোয়িক অ্যাসিড। সবসময় মনে রাখবা, মাঝে মাঝে যে জিনিসটা আসে এখানের মধ্যে সেটা হচ্ছে যে ভাই আমার এখানের মধ্যে এই দুষ্টামি করে না, সো আমার এখানের মধ্যে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে ভাইয়া ইথানল, আই রিপিট ভাইয়া ইথানল, এই যে ইথানলটা আছে, ইথানলের সাথে অক্সিজেন না দিয়ে মাঝে মাঝে বলে জারণ করা। তোমরা সবাই জানো অক্সিজেনের সাথে কারো বিক্রিয়া অর্থাৎ দহন বিক্রিয়াটা কিন্তু এক ধরনের জারণ বিক্রিয়া। সুতরাং পরীক্ষার মধ্যে এরকম আসতে পারে, তোমার এখানে ইথানল দিয়ে দিল C2H5OH, দেওয়ার পরে এখানের মধ্যে দিল হচ্ছে জারণ করার পরবর্তীতে এখানের মধ্যে এসিটোব্যাক্টর দিল, এভাবে যে এসিটোব্যাক্টর দিল, তার পরবর্তীতে এখানে এ লিখলো। একই জিনিস ভাই এখানে বিভিন্ন ভাবে আসতে পারে। এখন আমি তোমাকে একটু বলে দেই, সেটা হচ্ছে
বোর্ড পরীক্ষায় হতে পারে আখের রস থেকে তোমাকে ইথানোয়িক অ্যাসিড যেতে বলতে পারে, অথবা বলতে পারে গ্লুকোজ বা ফ্রুক্টোজ থেকে তোমাকে ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে বলতে পারে, অথবা ইথানল থেকে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড তৈরি করতে বলতে পারে। অর্থাৎ তুমি যদি পুরাটা আখের রস থেকে এটা জেনে রাখো, যেখান থেকে আসুক না কেন কোনোটা বের করা কোনো ওয়ে মানে কোনো ব্যাপার না তোমার জন্য। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। যদি আমরা দুই একটা প্রশ্ন দেখার চেষ্টা করি, যেমন এখানের মধ্যে দেখো আখের রস, তারপর একটা, এটা হচ্ছে যশোর বোর্ড 2021 সালে আসা একটা প্রশ্ন, আখের রস আর একটা হচ্ছে ভিনেগার। প্রশ্ন কি বলছে, উদ্দীপকের এ থেকে বি যৌগ তৈরির পদ্ধতি বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। এ কি, এ হচ্ছে আখের রস। তো তুমি কি আখের রসের সংকেত জানো? উত্তর হচ্ছে হ্যাঁ। আখের রসের সংকেত কি ছিল? C12H22O11। এখান থেকে ভিনেগার তৈরি করতে গেলে প্রথমে কি করতে হবে বলতো? আমরা ওই যে বিভিন্ন রকমের যে জাইমেস, তারপর হচ্ছে ওই কি বলে ওই তোমার হচ্ছে ইয়াগুলোর নাম কি ছিল, জাইমেস, ইনভার্টেস, এগুলো দিব, দেওয়ার পরবর্তীতে গ্লুকোজ তৈরি করব। এই যে গ্লুকোজ মানে কি, গ্লুকোজ মানে হচ্ছে C6H12O6। আবারও দেখো C6H12O6। এখান থেকে কি হবে, আবারও যদি হচ্ছে গিয়ে তোমার আমার ইনভার্টেস দিয়ে দেই, ইনভার্টেস তো এখানে দিব, এখানের মধ্যে তো আমরা জাইমেস দিব, জাইমেস দেওয়ার পরবর্তীতে এখানে কি তৈরি হবে বলো তুমি? ইথানল তৈরি হবে, C2H5OH। এর পরবর্তীতে এটার সাথে যদি আমি অক্সিজেনের জারণ ঘটাই, যদিও বা এখানে একসাথে দিতে গেলে অক্সিজেন 2 মোল দিতে হবে, অক্সিজেনের জারণ ঘটাই এসিটোব্যাক্টরের সাহায্যে, তাহলে এখানে ইথানল। এই যে হয়ে গেল, এই তো হয়ে গেল, বিক্রিয়া সহ ব্যাখ্যা করো, হয়ে গেল। এখানে পরীক্ষা আসতে পারে যে এ থেকে বি তৈরি করতে বলছে, এখন এখানের মধ্যে পরীক্ষায় এখানে আরেকটা লাইন করতে পারে 2 × C6H12O6, অর্থাৎ দুইটা জিনিস যোগ করেও পরীক্ষায় থাকতে পারে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানের মধ্যে এটা হচ্ছে জেড থেকে ইনভার্টেস। দেখো বলছে প্রশ্নটা দেখো একটু, বরিশাল বোর্ড 2001 তোমার হচ্ছে 21-এর জেড থেকে ডি যৌগ তৈরির পদ্ধতি বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। তাহলে জেড কি, জেড তুমি বুঝতে পারতেছো, ইনভার্টেস কার সামনে দেয়? অবশ্যই আখের রস। আখের রসের সংকেতটা কি ছিল বলতো ভাইয়া? আমি একটু সাদা পেন দিয়ে লিখে হয়তো বা আর একটু সুন্দর বোঝা যাবে। আখের রসের সংকেত কি ছিল? C12H22O11। ইনভার্টেস এখানে দিলে এ আর বি, এ মানে কি C6H12O6, এখানে অবশ্যই তোমাকে অক্সিজেন দিতে হবে। তার পরবর্তীতে এখানে যোগ C6H12O6। জাইমেস যদি করো, জাইমেস দিলে এখানের মধ্যে ইথানল উৎপন্ন হবে, C2H5OH। এসিটোব্যাক্টর দিলে কি হবে? CH3COOH। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। সো আই হোপ এই যে জেড থেকে ডি যৌগ প্রস্তুতি বাংলা দিয়ে লিখবা, এটার সাথে এটা মানে এটা ব্যাখ্যা কিভাবে লিখবো, পুরো বিক্রিয়াটা লিখবা, বাংলা কোনো মুখস্থ করতে হবে না। বলবা যে এখানের মধ্যে আখের রস যার সংকেত এটা, এটার সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া করি, ইনভার্টেসের একটা হচ্ছে গিয়ে তোমার ইনভার্টেসের উপস্থিতিতে, তাহলে এখানের মধ্যে কি কি তৈরি হয়? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। এটা যদি আমরা জাইমেজের উপস্থিতিতে রিঅ্যাকশন করি তাহলে অ্যালকোহল তৈরি হয়, অ্যালকোহলকে এসিটোব্যাক্টরের উপস্থিতিতে রিঅ্যাকশন করলে তোমার এখানে ইথানোয়িক অ্যাসিড তৈরি হয়। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এখানে তো বুঝাই গেল। আরেকটা প্রশ্ন আসে, এই যে দেখো ডি থেকে, আমি বলছিলাম মনে আছে যে খাদ্য সংরক্ষণ কৌশল, প্রশ্ন দেখো এখানে বলেছে ডি যৌগ থেকে খাদ্য সংরক্ষণ কৌশল। ডি কি? ডি হচ্ছে একটা ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10%, মানে এটা ডি নাম্বারে থাকবে। এর আগের প্রশ্নটা যদি দেখো এটাও সেম ছিল, যে দেখো ডি যৌগ কিভাবে খাদ্য সংরক্ষণ করবে ব্যাখ্যা করো। বি যৌগ, এখানে বি মানে কি? ভিনেগার। এখানে ডি মানে কি? তুমি বুঝতেই পারতেছো, ডি মানে হচ্ছে ভিনেগার। ভিনেগারের খাদ্য সংরক্ষণ কৌশল, এখান থেকে 4 নাম্বারের একটা প্রশ্ন তুমি কনফার্ম পাবাই পাবা, একদম শিওর থাকো, কনফার্ম পাবা। এখন এই যে দেখো এই যে ডি যৌগ থেকে কিভাবে খাদ্য সংরক্ষণ করে, এই কৌশলটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, এখানে অনেকগুলো পয়েন্ট। দেখো ভাইয়া তোমাকে একটু বইও পড়তে হবে, শুধুমাত্র হচ্ছে এটা যেহেতু একটা থিওরিটিক্যাল পার্ট, তুমি টেস্ট পেপারটা বের করো অথবা গাইডটা খুলো, একটু পড়ো। গাইড বা টেস্ট পেপার খোলার পর হাজার হাজার, তুমি যদি 20টা প্রশ্ন দেখো তার মধ্যে 18টা প্রশ্নে হচ্ছে এই ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশলের মানে একটা কৌশল। তোমার টেস্ট পেপার খোলার পর যেই থিওরিটা মনে হবে যে এইভাবে খাদ্য সংরক্ষণ করে, এগুলো কিন্তু
লিখা জিনিস, এগুলো ব্যাখ্যা মানে এগুলো বুঝার জিনিসটা, এগুলো মুখস্থ জিনিস। এভাবে জীবাণু ধ্বংস করে, এইভাবে আমি 2টা পয়েন্ট দিয়ে দিয়েছি, বাট বইয়ের মধ্যে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। টেস্ট পেপার খুলো, গাইড খুলো, যেটাই খুলো না কেন, নোটবুক খোলো, যেখানের ভিনেগারের খাদ্য সংরক্ষণের কৌশল সব থেকে ভালো লাগে সেইটার একটা ঘ নাম্বারটা মুখস্থ করো বা গ নাম্বারটা মুখস্থ করে ফেলো। নিজের যেটা পছন্দ হয় সেটাই মুখস্থ করে ফেলো। এখানের মধ্যে একটা জিনিস মনে রাখবা, ভিনেগারের সাহায্যে যখন আমি খাদ্য সংরক্ষণ কৌশল করতে যাব, ইথানোয়িক অ্যাসিডের সংকেতটা কি? উত্তর হচ্ছে CH3COOH। একটা বিক্রিয়া অবশ্যই লিখতে হবে, সেটা তোমার টেস্ট পেপার বা গাইডের ব্যাখ্যাতে দেওয়া থাক আর না থাক। এটা ইথানোয়িক অ্যাসিড, এটাই তো ভিনেগার, রাইট? 6 থেকে 10% বা 4 থেকে 10% জলীয় দ্রবণ। এটাকে আমি একটু ভাঙতে চাই, ভাঙলে কি হবে? CH3COO মাইনাস প্লাস হচ্ছে হাইড্রোজেন প্লাস। এই যে হাইড্রোজেন প্লাস থাকা মানে কি? এটা একটা অ্যাসিড, রাইট? এটা একটা অ্যাসিড না? বলো তো বাবা তুমি, এটা তো একটা অ্যাসিড, রাইট? এই অ্যাসিডটা কি করবে জানো? এই অ্যাসিডের পিএইচ এর মান হচ্ছে 7.4 এরকম একটা মান, যেটা আসলে একটা অ্যাসিডিক মান নির্দেশ করে। অ্যাসিডিক মানটা কি করবে আসলে? এ তো আসলে অ্যাসিড। অ্যাসিড কি করবে এখানের মধ্যে ভাই? অ্যাসিডের কাজ কি? সে কি করবে? খাবারের মধ্যে যত রকম জীবাণু অ্যাটাক করবে। এ তো খাদ্য সংরক্ষণ করে। কেমনে? খাবারটাকে নষ্ট করে কে? খাবারের জীবাণু। তো ওই জীবাণুটাকে কোনোভাবে যদি তুমি প্রতিরোধ করতে পারো, বাধা দিতে পারো খাবার নষ্ট করার ক্ষেত্রে, তাহলেই তো আর খাবারটা নষ্ট হচ্ছে না, রাইট? সো দেখো, H+ জীবাণুর সাথে বিক্রিয়া করে কি করবে? জীবাণু ধ্বংস করবে। জীবাণু কি করবে? জীবাণু ধ্বংস করবে। কি করবে? জীবাণু ধ্বংস। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। সো এইটা হচ্ছে বেসিক্যালি একটা রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা অবশ্যই দিব। এছাড়া ব্যাখ্যাগুলো কিভাবে লিখবো? টেস্ট পেপার বা গাইড খুলো। যেমন আমি এখানে লিখছি, ভিনেগার হলো সার্বজনীন, হ্যাঁ, প্রিজারভেটিভস। হ্যাঁ, ভিনেগারের পিএইচ এর মান হচ্ছে 7 পয়েন্ট, বললাম না 4.7 এর 7.4 মানে হচ্ছে অম্লীয় পরিবেশ তৈরি করে, যার কারণে হচ্ছে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না, এদের বৃদ্ধি বাধা পায়। হ্যাঁ, যার কারণে তাই এরা হচ্ছে মাছ, মাংস, সবজিতে সংরক্ষণ করা হয়। এটা চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তারপর দেখো, ভিনেগার সংস্পর্শে প্রোটিন অণুতে বিয়োজন ঘটে, তাই মাছ রান্নায় ভিনেগার কার্যকর ভূমিকা পালন করে। এই জিনিসগুলো থিওরিটিক্যাল জিনিস, এগুলো বুঝানোর কিছু নাই। এই যে উদ্দীপকের আলোকে যৌগটি হলো এটা ভিনেগার, ভিনেগারের খাদ্য সহ, পারলে ভিনেগারের সংকেত দিবা। আমি আর কিছু লিখি নাই, বইয়ে অনেকগুলো লিখা আছে। একটু টেস্ট পেপারটা খুলো, একটু বইতে খুলো, একটু পড়ো, নিজে থেকেও পড়তে হবে, পড়লে এটা পারবা। সুতরাং তুমি যদি এই যে পার্টগুলো মুখস্থ করতে পারো, এই যে প্রথমটা তো হচ্ছে দেখাই দিলাম, প্রথমটা তো হচ্ছে কি এই বিক্রিয়াটা তো দেখাই দিলাম তোমাকে। ঘ নাম্বারটা হচ্ছে খাদ্য সংরক্ষণের কৌশল। সুতরাং এই 2টা পার্ট যদি তুমি পড়তে পারো, খাদ্য সংরক্ষণের কৌশল টেস্ট পেপারটা খুলে মুখস্থ করে ফেলো, বাকিগুলো এমনিতেই পড়ে ফেলো, ইনশাআল্লাহ তোমার এই অধ্যায়টা থেকে একটা সিকিউ অন্তত কমন পাবা। সবাই ভালো থাকবা। যারা যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে ফেলবে, এবং ফ্রেন্ডদেরকেও অবশ্যই শেয়ারের মাধ্যমে জানিয়ে ফেলবা। সবাই ভালো থাকবা, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।